নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো, আর আমাকে ভালোবাসা দিও। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এগিয়ে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এমন কিছু মানে এমনও মানুষ না যে আমাকে একটুও ভালোবাসা দেওয়া যায় না। তো এসো, আমি এই বয়সে আমি তো আর অন্য কোনো কিছু করতে পারবো না, তাই এই ইউটিউব চ্যানেলটা খুলে বসেছি যাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারবো। আমার সময়টাও কেটে যাবে, আমার ভালো লাগবে। এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে। এবং কমেন্ট করলে তো মানে কি বলবো, আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাব। এবং আমার যে চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, রোজ আমি একই কথা বলি, সেখানে অনেকে আমাকে কমেন্ট করতো এবং আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করতাম। তো তোমরা আবার সেই ফিরে এসো, যারা আমার ওই ডিলিট করা চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করেছিলে তারা প্লিজ ফিরে এসো। এবং আমার এই আবার যে নতুনভাবে আমি শুরু করেছি, আজ 2 মাসের ওপর হয়ে গেল, তো এসে আমার হাতটা শক্ত করে ধরো এবং আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করো যারা আগের চ্যানেলে ছিল। এবং নতুনরা প্লিজ এগিয়ে এসো গো, আমার বিনীত অনুরোধ তোমাদের কাছে। তো আজকে আমার যেই কাহিনী, আমার জীবনের কাহিনী এবং আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা তোমাদের আমি বলছি। এটা এখন আমি হাসি মুখে বলছি, কিন্তু তখনকার সেই সময়টা আমার মাথার উপর দিয়ে বলতে গেলে ঝড় বয়ে গেছিল। তো তার দোষ, তার দায় একান্ত আমার, আমি আমাকেই দোষারোপ করি এর জন্য। তো শোনো আমি কি বলছি তোমাদেরকে, এবং তোমরা হয়তো এখান থেকে কিছু শিখতে পারবে। তো শোনো মন দিয়ে। সালটা ছিল 2021, করোনা তখনও আছে। 2020-তে যেমন প্রচণ্ড ছিল, সেটা সেই বেগটা বা সেইটা অনেকটা কমে গেলেও কিন্তু করোনা কিন্তু 21-22 পর্যন্ত বেশ ভালোভাবেই ছিল। তো 21-এ মোটামুটি বাজার হাট অফিস আদালত খুব ভালোভাবেই চলছিল, মানে সেই বাধা নিষেধ বা লকডাউন ব্যাপারটা অনেকটাই ছিল না, কিন্তু করোনা ছিল। তো কেন এই কথাটা বলছি আমি পরে আসছি। তো দেখবে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা রকমের টোটকা দেয়। তা কেউ বলে এইটা লেখো হাতে তোমার ভালো হবে, কেউ বলে এইটা কাগজের ওপর লিখে তোমার বালিশের তলায় রাখো এটাতে ভালো হবে, কেউ বলে এই জিনিসটা করে তোমার মানি ব্যাগে রাখো তোমার ভালো হবে। এরকম নানা রকম তেজপাতার টোটকা, আরও নানা রকমের টোটকা আমার চোখে পড়তো। তো ওই 20 সালে তো লকডাউন ছিল, তখন ফোনটাই ছিল একমাত্র কি বলবো এন্টারটেনমেন্ট, তখন তো জীবনটা একঘেয়ে ছিল। তো ওই ফোন আমি ঘাঁটতাম এবং দেখতাম নানা রকমের টোটকা, ফিটকিরির টোটকা, নুন দিয়ে টোটকা, আরও আছে অনেক কিছু, বলে উঠতে আমি পাচ্ছি না এখন। তা এরকম নানা রকমের টোটকা। তো যারা টোটকাটা দিত তাদের যে মানে কি বলবো কমেন্ট সেকশানে আমি দেখতাম যে কেউ লিখতো খুব ভালো, কেউ আবার বলেছে হ্যাঁ অ্যাপ্লাই করে আমি খুব ভালো ফল পেয়েছি। এরকম মানে কমেন্ট আমি দেখতাম, যারা যারা দিতেন আর কি, এরকম তাদের রেমিডি বলতে পারো দিতেন তাদের, আমি কমেন্ট সেকশানে এইগুলো দেখতাম। তো আমিও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, যতই আমি ছেলে মানুষ না হই, কিন্তু দেখবে এইটা দেখতে দেখতে তোমার মনের ওপর একটা ছাপ ফেলবে। তো আমারও সেই মানে ছাপটা ফেললো এবং আমি সেই লোভ সম্বরণ করতে পারলাম না। একটা টোটকা, সেটা পূর্ণিমার দিন করতে হবে, সেটা আমি করে ফেললাম। এবং কি সেটা আমি বলছি তোমাদেরকে। টোটকায় ছিল যে একটা কিছু নম্বর বোধহয় লিখতে হবে, লিখে তোমার মনের উইশটা লিখতে হবে,
না, মনের বিষ না, সরি বলতে ভুলে গেছি। ওই একটা নাম্বার দিয়েছে, 8 অক্ষরের না 10 অক্ষরের একটা নাম্বার দিয়েছে, 9 অক্ষরে যতদূর আমার মনে হয় দিয়েছে, এখন মনে নেই, 2021 সালের ঘটনা তো। তো ওইটা যে একটা পূর্ণিমার দিন করতে হবে, পূর্ণিমা থাকাকালীন লিখে তেজপাতার মধ্যে লিখে সেই তেজপাতাটা একটা মাটির পাত্রের মধ্যে রেখে খোলা জায়গায় ওটা পুড়িয়ে, এবং ওই যে পোড়াবার পর তেজপাতাটা পোড়াবার পর ওই পাউডার বা ডাস্ট হবে, সেটাকে তোমাকে উড়িয়ে দিতে দিতে ওই মনোবাঞ্ছাটা, আর্থিক মনোবাঞ্ছাটা তোমাকে বলতে হবে। তো করোনার সময় প্রত্যেকেরই অর্থের একটা সমস্যা ছিল, আর যারা সরকারি চাকরি করে তাদের কথা আলাদা বলো, মানে বলতে পারো তোমরা, তাদের তো ঘরেতে বসে বসেই টাকা চলে আসছিলো, এবং হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন একটা টাইম তাদের করে দেওয়া হয়েছিল, এই সময় থেকে এই সময় তাদের থাকতে হবে, হয়তো কোনো কর্মচারী এই 2 দিন সামলাবে, তো আরেকজন কর্মচারী আরও 2 দিন সামলাবে, এইরকম ভাগ ছিল। তো আমার স্বামী তো আদালতের ব্যাপার, যেহেতু অ্যাডভোকেট, তো তখন তো কাজকর্ম কিছুই ছিল না, তা তখন অর্থের সংকট প্রত্যেকেরই ছিল। তা আমি তখন ভাবলাম যে, লোভে পড়ে ভাবলাম, কিন্তু এটা আমার উচিত না, কারণ আমার গুরুদেব যখন মানে পরম ভগবান ভোলানাথের নাম নিয়ে তো আমি ব্লগ সবসময় শুরু করি, তোমরা শুনতে পাও, তো ওই পরম ভগবান ভোলানাথকে তো আমি দেখিনি, উনি তো এখন জীবিত নেই, কিন্তু তার মন্ত্র যার কাছ থেকে আমি নিয়েছি, সে তো এখন আমার দীক্ষা গুরু বলতে পারো। তো সেই যখন বলেছিল যে সবসময় পরম ভগবান ভোলানাথের ওপর ভরসা রাখবে, এবং তার ওপরই তুমি যত দুঃখ কষ্ট টাফ সিচুয়েশানই হোক না কেন, কঠিন সিচুয়েশানই হোক না কেন, তুমি ওনার ওপরই ছেড়ে দেবে, দেখবেন ম্যাজিকের মতন তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু তোমাকে আস্থাটা রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে। এটা আমাকে প্রথম দিনই বলেছিল, তো আমি তো মারাত্মক সেটা ভুল করলাম না, সেই আস্থাটাকে না রেখে আমি তেজপাতায় সেই নাম্বারটা লিখলাম, লিখে যা যা করণীয় আমি করলাম, আমার ছাদে গিয়ে, ছাদটাই একমাত্র আমার খোলা জায়গা, করলাম যা যা ওই ওনার মতে যিনি এই পোস্টটা দিয়েছিলেন, টোটকার পোস্টটা দিয়েছিলেন, তার ওনার কথা মতন আমি যা যা করার করলাম। এবার হয়তো উনি শুনুন, বা যারা উপকার পেয়েছো তারা বলছো তোমরা উপকার পেয়েছো, তা যা আমি তো সঠিক জানি না, ধরে নিচ্ছি তোমরা উপকার পেয়েছো, তোমরা হয়তো বলবে আপনি সঠিকভাবে করতে পারেননি, কিন্তু একটা জিনিস আমি তোমাদের গর্ব করে আমি বলতে পারি, আমি টাইমের দিক থেকে খুব পাংচুয়াল, এবং প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে করি, মানে আমার যদি একটু মানে এদিক থেকে ওদিক হয়, আমার মনটা খুব খচখচ করে, তাই জন্য আমি কোনো জিনিস করার আগে না বারবার ব্যাপারটাকে পড়ে, বা বলতে গেলে মানে মুখস্থ টাইপেরই আমি করে নিই, তো আমার ভুল হওয়ার চান্স খুব কম, তবে মানুষ তো, মানুষের তো ভুল হয়েই থাকে, যারা এই টোটকাকে বিশ্বাস করো, যারা উপকার পেয়েছো তারা হয়তো এই কথাটা বলবে। তো করলাম, করে মানে ভুলেই গেছিলাম, মানে করার পর না, মানে সেই যে আশা একটা টাকা আসবে বা কিছু, সেটা আমি মানে অতটা ভুলেই গেছিলাম। তো পরবর্তীকালে আমার কি হলো দেখো, টাকা তো এলোই না, উপরন্তু 1 লাখ টাকার বেশি আমার বেরিয়ে গেল। এই টোটকাটা করার মাস দেড়েকও হয়নি, মানে এই টোটকাটা আমি করেছি কালী পুজো হয়ে যাবার পর, যে পূর্ণিমা, মানে কালী পুজো যে দীপাবলি যে অমাবস্যাটা ছিল, সেই অমাবস্যার পরে যে পূর্ণিমাটা আসে, সেই পূর্ণিমাতে করেছিলাম, সম্ভবত ছিল নভেম্বর মাস ছিল। তো করার পর আমার কি ভয়াবহ ঘটনা ঘটলো দেখো, ওই নভেম্বর মাসের 30 তারিখে, 27-28 তারিখ থেকেই আমার স্বামীর বেশ গায়ে জ্বর, মানে বেশ বলতে 103-104 বোঝাচ্ছে না, 100-101 এইরকম জ্বর চলছিল। তো যেমন হয় ছোটোখাটো জ্বর, এবং সে ওই একটু বাড়িতে থাকা যে ওষুধপত্র সেই খেয়েই সে জ্বরটাকে কমাবার চেষ্টা করছিল, কিন্তু জ্বরটা তার কমলো না। একদিন কি হলো, দুপুরবেলা, তখনও ভাত খাইনি, চান টান করে এসে
যেহেতু শীতকাল, অল্প অল্প ঠান্ডা পড়েছে, রোদে মানে বাইরেটা বসে আছে, শরীরটা তো দুর্বল, তো বসে আছে। তো হঠাৎ দেখলাম মানে কাঁপছে, এমন কাঁপছে মানে প্রচণ্ড কাঁপছে, মানে এরকম কাঁপতে আমি কখনো কাউকে দেখিনি। তো আমি ধরে ধরে নিয়ে খাটে শোয়ালাম, শুয়ে আমি বললাম দাঁড়াও, তোমার মনে হয় ম্যালেরিয়া হয়েছে, দেখি আমি থার্মোমিটার নিয়ে জ্বরটা মাপি, দেখি 102। তো আমি তৎক্ষণাৎ একজন ডাক্তারকে ফোন করলাম, আমাদের লোকালিটিতে থাকে, আমাদের যিনি হাউস ফিজিশিয়ান ডক্টর পান, উনি বেশ বৃদ্ধ, অন্তত 75-76। তো ওই সময় উনি চেম্বারে বসতেন না, ওনাকে ওই ভিডিও কলে বা ফোনে কথা বলা যেত। তো তাকেই আমি প্রথম ফোন করেছিলাম, দেখলাম ওনার ফোনটা সুইচ অফ। একাধিকবার ফোন করার পরে দেখলাম যখন সুইচ অফ, তখন আমাদের পাড়ারই একজন ডাক্তারকে আমি ফোন করলাম। সেটা ফোন নাম্বারটা আমি নিলাম আবার আরেকজনের কাছ থেকে, নিয়ে আমি ফোন করলাম। তখন ফোন করে আমি ওনাকে বললাম, তখন উনি আমাকে কিছু ওষুধ দিলেন, দিয়ে বললেন যদি উনি সুস্থ থাকেন তাহলে আজকে সন্ধেবেলা আপনি আমার এখানে নিয়ে আসুন, আমি একবার দেখি। তো সন্ধেবেলা গেলাম, গিয়ে যাওয়ার পর উনি চেক আপ করলেন, কতগুলো ব্লাড টেস্ট দিলেন, কারণ ব্লাড টেস্ট তো করতে হবে, আদতে কি হয়েছে সেটা তো জানতে হবে। তো আমি রিকশায় তুলে দিয়ে আমার স্বামীকে বাড়ি পাঠিয়ে দিলাম, দিয়ে আমি মহামায়া বলে একটা শিয়ালদায় আমাদের ওষুধ আছে, সেখানে হেন ওষুধ না বা হেন মেডিকেটেড জিনিস পাওয়া যায় না, সে মানে তা নয়, মানে সব তারা রাখে, এমনকি অক্সিজেনও তারা রাখে। তো সেই দোকান থেকেই আমরা ওষুধ কিনি। তো আমি ওষুধ কিনতে গেলাম, আমার মনে আছে সেদিনকে আমি 2800 টাকার ওষুধ কিনেছিলাম। তেজপাতা পড়াবার পর অর্থ তো এলোই না, অর্থ বেরিয়ে যাচ্ছে। শোনো, 2800 টাকার ওষুধ কিনেছিলাম, এবং বাড়িতে এসে সেই মতো ওনার প্রেসক্রিপশান মতন আমি ওষুধগুলো দিতে থাকলাম। সন্ধেবেলার দিকে ওনারই কিছু জিনিসপত্র আমি কিনতে বেরোলাম, প্লাস ওই যে ব্লাড টেস্টের লোকটা এলো, ব্লাড টেস্ট করলো, সেদিনকে এসেই ব্লাড টেস্ট করেছে বিকেলবেলা, বিকেল এই 4টে নাগাদ ব্লাড টেস্ট করেছে। এবং যেহেতু তোমার কি বলবো, এটা এমার্জেন্সি ব্যাপার, তাই জন্য আমি বলেছিলাম যে ব্লাড টেস্টের রিপোর্টগুলো আজকে রাত্রির মধ্যে আপনি দিতে পারবেন, মানে আমি যাব না, আপনি বাড়িতে এসে দিয়ে যাবেন, আপনাকে আমার যা মূল্য আমি সেটা দেবো। তখন ও বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখছি তো ওনার তো শরীরটা খুব খারাপ। তো আমি তখন কিছু ফল টল আনা, মানে দুপুরবেলা দেখলাম ভালোভাবে ভাত খেতে পারলো না এবং বমি করে ফেললো, যতটুকু খেলো মুখে অরুচি বললো, বলে সে বমি করে ফেললো। তখন আমি ভাবলাম যে তার একটু ফলমূল নিয়ে আসি, যদি ফল টল খাইয়ে, ফলের রস টস খাইয়ে শরীরটা একটু ভালো হয়। তারপরে কিছু বাজার হাট করে আনি। বাড়িতে মাছ ছিল, এখন আমার মনে আছে আমার 3 রকমের মাছ ফ্রিজে ছিল, তো মাছ কেনার প্রশ্নই আসে না। কাতলা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল এবং কই মাছ ছিল, 3 রকমের মাছ ছিল। তো যেহেতু কই মাছটা ছিল, আমি একটা ফুলকপি কিনে আনলাম, শীতকাল তখন ফুলকপি ভালো, আর একটু গাজর, বিনস, বেবিকর্ন কিনলাম, যে পরের দিন ওনাকে একটু ডাল করে দেবো, ওই ডালটা পুষ্টি, একটু পেঁপে টেপে সেদ্ধ দেবো, যাতে ওনার আর মাছ একটু, মানে এটা আমি ভাবছি, মনে মনে ভাবছি যে কালকে ওকে একটু মাছ ভেজে দেবো, যেহেতু মুখে অরুচি, ঝোল ফোল দেবো না, আর ওই ডালের মধ্যে সব রকম এগুলো দিয়ে হবে, তাহলে পুষ্টিকর ব্যাপারটা হবে, একটু পেঁপে সেদ্ধ দেবো। এটা ভাবতে ভাবতে আমি বাজার করে নিয়ে ফিরছি, মানে বাজার করলাম, বাজার করে ফিরছি, ফিরে এসে দেখি বাড়িতে গামলা গামলা বমি। মানে আমার বড় মেয়ে বোধহয় পড়াচ্ছিল অনলাইনে, টিউশন তখন গিয়ে অতটা পড়াতো না, বা সেদিনকে যায়নি কোনো কারণে, বাবা অসুস্থ বলে। আর আমার ছোটো মেয়ে দেখলাম 2 গামলা, একটা গামলা ফেলতে যাচ্ছে আর একটা গামলা সে বমি করছে, পেটে কিছু নেই, জল আর ফ্যান আর বমি। আমি তখন বাজারটা রেখে এসে তাকিয়ে এসে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে, আমি তাকে নিজের দেওর বলি, কারণ যখনই কোনো বিপদে পড়ি ঈশ্বর ডাকি তো বটেই, সেও আমার কাছে ঈশ্বরের সমান। তার নাম সুভাষিস দাস, সে আমার থেকে অনেক ছোট, কিন্তু কি বলবো, বন্ধুত্বের বয়স হয় না। আমার স্বামী, সে আবার প্রচণ্ড ভালো বন্ধু, সে বিয়ে টিয়ে করেনি, আমার থেকে বছর 5-এর ছোট তো বটেই। তাকে আমি ফোন করলাম, সে তো তখন আমার স্ট্রিট থানাটা আছে না, তার কাছাকাছি থাকে। সে দৌড়ে দৌড়ে চলে এসে সে তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করবে। তখন বললো বৌদি
আপনি আর একে বাড়িতে ফেলে রাখবেন না, আপনি ইমিডিয়েটলি নার্সিংহোমে ব্যবস্থা করুন। তখন আমি বললাম যে আমি ব্যবস্থা করবো কি? তুমি বলে হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি। সে মতো আচ্ছা আরেকটা কথা বলি, ওর করোনা টেস্টও হ্যাঁ করোনা টেস্টও হয়েছিল, এবং সেই রিপোর্টটা ওই 9টা সাড়ে 9টা নাগাদ ভদ্রলোক দিয়ে গিয়ে বললো স্যারের করোনা হয়নি, কিন্তু লিভারের অবস্থা খুব খারাপ, জন্ডিস তো হয়েছে, এবং তার সঙ্গে ডেঙ্গিও হয়েছে, এবং ব্লাড প্লেটলেট খুব কম, বোধহয় কত লাখ বোধহয় ঠিক হওয়ার মানে মানে কী বলবো নর্মাল, ওর 37,000 বোধহয়, প্রচণ্ড কম। তখন ওই সুভাষিসের সঙ্গে বলছে যে ম্যাডাম উনি কিন্তু ঠিক কথাই বলছেন, এই রুগীকে আপনি বাড়িতে ফেলে রাখবেন না, আপনি ইমিডিয়েটলি করুন। আর একটা প্লাস পান, ওনার তো করোনা হয়নি, রিপোর্টটা দেখিয়ে বলেন আপনি দিয়ে দিন। তো সুভাষিস তখন ওই মানে মোবাইল ঘেটে ফেটে ওই কম্পিউটার দেখে টেকে বলল ডিভাইন নার্সিংহোমে সিট খালি আছে, তা বৌদি চলুন। তখন এই ঝামেলা হতো, তুমি কিছু খেয়ে যাবে না, বাড়ি থেকে একবারে না খেয়ে যাবে, তখন আমার একটু মনটা খুঁতখুত করছে। তখন ও বলে কি খাবো বলো, যা খাচ্ছি তো বমি হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে তবুও তুমি একেবারে তাহলে তুমি একটু চা করে দাও, আর বাড়িতে মিষ্টি ছিল, 2টো রসগোল্লা আর একটু বিস্কুট দাও, আমি সেটা খেয়ে যাচ্ছি। বা বাড়ির মানুষ যদি বেরোয় একেবারে মুখে কিছু না দিয়ে দেবে, আমি স্ত্রী হিসেবেও সেটা আমার খুব খারাপ লাগবে। তো ওটা খেয়ে আমি বললাম চুপ করে শুয়ে থাকো, এইটুকুনি পেটে যাক তোমার। তো পুরো খেতে পারিনি, 1/2 কাপ চা খেলো, একটা গোটা মিষ্টি খেলো, বিস্কুটটাও ছুঁয়েও দেখেনি। তো এই সব করতে 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 প্রায় রাত্রির 10:30 পৌনে 11টা হয়ে গেল। তো আমাকে বলল বৌদি বাড়িতে যতটুকু টাকা পয়সা আছে আপনি নিয়ে চলুন। তো আমি না তখন সামনে যেটা ছিল, সামনে দেখলাম একটা 10,000 টাকার বান্ডিল ছিল, বিশেষ টাকা পয়সা বাড়িতে ছিল না, বুঝতেই পারছো করোনা পিরিয়ড, কাজকর্ম নেই। তো আমি ওই 1010 টাকা, আর আমার স্বামী বললো আমার মানি ব্যাগে, মানে যদি ব্যাগটা নিয়েও বাজার ফাজার যাই, সেই ব্যাগের মধ্যে কিছু খুচরো টাকা আছে, নাও ট্যাক্সি ফেয়ার তো দিতে হবে। তখন আমি ওটা নিয়ে আমি আমার ছোটো মেয়ে সুভাষিস আর আমার স্বামীকে নিয়ে গেলাম। তো ডিভাইন নার্সিংহোমে ভর্তি করলাম। ওনারা বললেন যে আমাদের তো 30,000 জমা দিতে হয়, কারণ ওই প্রথম দিনের খরচাটা ওখান থেকে, বা প্রথম 2 দিনের খরচাটা ওখান থেকেও নেওয়া হয়। তখন আমি টেস্ট রিপোর্টগুলো দেখালাম, বলে ঠিক আছে আপনি রেখে যান সব কিছু। রাত্রিবেলা সাধারণত জুনিয়র ডাক্তাররা থাকে, তারা বলেন রেখে যান। তো সঙ্গে সঙ্গে আমার সামনে জয়সওয়াল বলে একজনের সঙ্গে ওদের যে সিনিয়র তাদের বললেন, তো উনিও কিছু ওষুধ বললেন, এবং ওই মানে আমাদের যে রিপোর্টটা সেইটা ওরা পাঠিয়ে দিল ল্যাপটপের মাধ্যমে, সেই জুনিয়র ডাক্তাররা পাঠিয়ে দিল, বলল আপনারা বাড়ি যান, কালকে ডাক্তারবাবু আসবেন 8টার সময়, এসে ভালো করে দেখবেন, আর যদি কিছু টেস্ট থাকে দেখে, কিন্তু আপনারা তো 30,000 টাকা জমা দেননি। তখন আমি বললাম যে আপনারা ভর্তি নিন, আমি 10,000 টাকা নিয়ে এসেছি, তো কালকে সকালবেলা। তখন সুভাষিস বলল আপনি কিছু ভাববেন না, আমি এসে আপনাদের টাকা দিয়ে যাব। কারণ তো ওরা না আমাকে দেখে আর আমার ছোটো মেয়েটাকে দেখে ওদেরও বোধহয় একটু করুণা হলো। তখন বলে ঠিক আছে আপনারা কিন্তু কালকে 8টার পর এসে দিয়ে যাবেন, আমাদের কিন্তু নিয়ম নেই। তখন আমি বললাম ঠিক আছে, করে বাড়ি এলাম। বাড়ি এসে জুড়ে খুঁজে পেতে মানে আরও 20,000 টাকা দিতে হবে, তো আর 20,000 টাকা ছিল না। তখন আমি সুভাষিসকে ফোন করলাম, সুভাষিস বললো ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি পরে আমাকে, বা দাদা ফিরলে পরে আপনি আমাকে পরে দিয়ে দেবেন। তো ও তখন গিয়ে টাকাটা জমা দিল, পরের দিন সকালবেলা দেখতে গেল, এবং ওই যে ডাক্তারবাবু তো তার সঙ্গে দেখা হলো। তো ফোন করে আমাকে বললো বৌদি চিন্তা করবেন না, খুব ভালো ডাক্তার, মানে ওনার নাম ডাক আছে, দাদা ভালো ডাক্তারের হাতেই পড়েছে। তো ওনারা অনেকগুলো টেস্ট আবার দিয়েছেন। তো আমি টাকাটা জমা দিয়েছি, তার রিসিপ্টটা আপনাকে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর রিসিপ্ট দেবে কেন, তুমিই তো টাকা দিয়েছো, তুমি বাড়ি চলে যাও, আমি বিকেলবেলা ভিজিটিং আওয়ারে যাব। ইতিমধ্যে সব টেস্ট, আবার করোনার টেস্ট তারা করেছে, এইসব করে টোরে দেখা গেল, মানে রিপোর্ট এলো সিভিয়ার জন্ডিস,
উইথ ডেঙ্গু, উইথ চেস্ট ইনফেকশন, তোমার ব্লাড প্লেটলেট কম, এবার আরও কমে গেছে, 32,000 হয়ে গেছে, মানে ওদের রিপোর্টে ধরা পড়েছে, এবং হিমোগ্লোবিন 9। তো সন্ধেবেলা ডাক্তারবাবু আসেন না, আমি তো ভিজিটিং আওয়ারে তখন গেছি বিকেলবেলা 5টা থেকে, ওদের ভিজিটিং আওয়ার গেছি 5টা থেকে 6টা, তখন ডাক্তারবাবু আসেন না। ডাক্তারবাবু নাকি রোজ সকালবেলা ওই 8টা থেকে 10টা পর্যন্ত থাকেন, কারণ উনি আরও অনেক হসপিটালের সঙ্গে যুক্ত। বেহালাতেও একটা নাম করা হসপিটাল আছে না, ক্যালকাটা হসপিটাল না কোটারি, সেখানেও উনি যুক্ত, তা ওনাকে যেতে হয়। উনি ওই 8টা থেকে 10টা রুগীদের দেখেন। ওই সময় যদি ডাক্তারের সঙ্গে তুমি দেখা করতে চাও, তো পরের দিন ডাক্তারবাবুর সাথে দেখা হলো সুভাষিসে, কারণ আমার সকালে যাওয়া সম্ভব ছিল না, কারণ বাড়িতে তখন রান্না বান্নার ব্যাপার থাকে, এটা ওটা থাকে। আমার বড় মেয়ের তখন স্কুল ভেকেশন আরম্ভ হয়নি, ক্রিসমাসের ভেকেশন আরম্ভ হয়নি, সেই সময় ওর আবার একটা কী জায়গায় এক্সামিনার হয়েছিল, সেখানেও যেতে হয়েছিল, মানে বাড়িতে মানে লোক সংখ্যা খুবই কম। তো সুভাষিস বলল যাবা, মানে ওকে দেখে সকালবেলা ঘুরে গিয়ে আমার কাছে এলো, এসে বললো ওরা অনেক খাওয়া দাওয়া দিচ্ছে, দাদার নামে আমাকে নালিশও করেছে ডাক্তারবাবু, নার্স দিদিরা, যে ওনাকে খাবার দেওয়া হচ্ছে, মানে ওনার উপযুক্ত খাবার দেওয়া হচ্ছে, উনি সবেতেই মুখ পুড়িয়ে রাখছেন, বললে আমি খেলে বমি হয়ে যাবে। যত বলি আপনাকে বমির ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে কিছুতেই কথা শুনছে না, মানে নামমাত্র খেয়ে সব বাকিটা সরিয়ে দিচ্ছে, বলে আমার এত বমি হয়েছে, আমার এই জায়গাগুলো খুব ব্যথা, আমি খাবো না, খেলেই আমার বমি হবে। বলে আপনি ভয় পাবেন না, আর আপনাকে তো খেতে হবে। এবং ডাক্তারবাবু নাকি বলেছে আপনার লিভারের কন্ডিশন এত খারাপ, আপনি কি মদ্যপান করেন? তখন আমার স্বামী বলেছে হায় কপাল, আমি জীবনে মদ কেন, আমি কোনোদিন সিগারেট বিড়ি বা পান দোক্তা কিচ্ছু খাইনি, কোনো নেশাই আমার নেই, আমার চায়ের নেশা, তাও এখন অনেক কমিয়ে দিয়েছি, এই বদনামও আমার কপালে জুটলো। আমি যখন বিকেলবেলা দেখতে গেলাম সে কথাও বললো, আমাকে বললো, মানে একই কথা বললো, দেখো আমি কিছু করি না, তাতেও এরা করলো। তখন ডাক্তারবাবু নাকি, ডাক্তারবাবুকে যখন কথা, ডাক্তারবাবু নাকি হেসেছে, হেসে বললেন যে ভাবুন তাহলে এটা আপনার কপালই বলতে হবে, আপনি মানে এর থেকে আপনি যদি খেতেন তা আমি তাহলে বুঝতাম যে আপনি ওই টেস্টও নিলেন না, মানে সুরাপানের মানে ইয়ার্কি মেরে বলেছে আর কি, নিলেন না, উপরন্তু আপনার একটা কঠিন অসুখ তো হয়ে গেল। তো ডাক্তারবাবু, মানে ডাক্তারবাবু বলছি, ও নার্সিংহোমে 11 দিন ছিল, 11 দিনে আমার লাখ টাকা মতন বেরিয়ে গেছে। এরপর ওই যে একটানা 11 দিন শুয়ে আছে, এবার ওর হাতে পায়ে জোরও কমে গেল। তার ফলে কি হলো, ও বাথরুমে গিয়ে টয়লেটটা করার ক্ষমতা ছিল না, ইউরিনারি যে বটলটা আছে ওটাতেও ইউরিন করতো, কিন্তু ইউরিন শুধু করলেই তো হবে না, মানে খেতে বসতে, মানে উঠে উঠে বসতে পারতো, কিন্তু পায়ের জোর, মানে ধরে ধরে আমি তো তাকে টেনে টেনে বসাতে পারবো না। তখন আমার ননদরা বলল যে ওর জন্য আয়া রাখা হোক। তখন আমি বললাম এক তো করো না, তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন এত তারপরে ব্যাংক থেকে টাকা ওঠানো, আর আমার মেয়ে, বড় মেয়ে তখন একটা জায়গায় এক্সামে আইসিএসসি বোর্ডের এক্সামিনার হয়ে গেছিল, ও সে ছিল না বাড়িতে, ওর আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যেত, প্রায় সন্ধে কেন, প্রায় 8টা বেজে যেত, ওর কাছে কার্ড ফার্ড আছে। তখন আমি বললাম বাবা আয়া মানে তো আবার একটা বাড়তি খরচা, মানে মাসে 12,000 টাকা খরচা, কিন্তু রাখতে হবে। প্রথমে একটি মহিলা এলো, আয়া মানে তো আয়া মাসি, সে যখন এলো, আয়া কথাটা বললে ওনাদের অপমান করা হয়, আমাদের সহযোগী বলতে পারো, মানে ওদের ছাড়া আমরা বিপদে উদ্ধার হতে পারি না। তো উনি এলেন, এক মহিলা বলা ভুল কথা, ছোটই, আমার মেয়েরই বয়সী এলো। আমার বর বলল ওকে এক্ষুনি আজকের টাকা, যেটা ও একদিনের টাকা, সেটা দিয়ে তুমি ওকে পাঠিয়ে দাও, আমি কোনো মহিলার কাছে এইসব কাজ করবো না। কি বিপদ, তাহলে আমি এখন পুরুষ পাবো কোথায়? তারপরে আবার সুভাষিসকে ফোন করলাম,
সুভাষিস যখন ওদের আমাত্রিটা মারবাড়ি হসপিটাল বলে একটা হসপিটাল আছে, সেখানে খোঁজ খবর করে সেই ভদ্রমহিলা, সেও তো একটা নিডি, যে এসছে মাসির কাজ করতে, সে তো একটা আশা নিয়ে এসছে বলো। আমি বললাম ভাই কিছু মনে করো না, এ তো একইরকম, দেখো তো গোয়ার মতন, গোয়ার গোবিন্দ লোক। বলে কেন দাদা, আপনি আপনার বোন হলে কি আপনি লজ্জা পেতেন? তখন বললো না না, আমি আপনার হাতে কিছু করবো না। তো একদিনের বোধহয় 400 টাকা মনে হয় না কত যেন, সেটা আমি দিলাম, দিয়ে আমি তাকে বিদায় করলাম। আর কিছু ওরই কিছু ফলমূল ছিল, সেই দিয়ে বললাম, ক্ষমা চাইলাম, হাত জোর করে বলছি তুমি কিছু মনে করো না, আর মনে মনে অভিশাপ দিও না, আমি খুব বিপদে পড়ে গেছি। তো মেয়েটি ভালো চলে গেল, কী করবে বলো। তারপরে আবার সে আয়া সেন্টার থেকে ফোন করলো, আমরা অন্য লোক পাঠাচ্ছি। তখন বলে না না, আমরা মহিলা চাই না। তবে যাই হোক, ওই মারওয়ারি হসপিটাল থেকে একটি পুরুষ এলো, তাকে আমি 7 দিন রাখতে হয়েছিল, কারণ তারপরে দেখলাম আমার স্বামী পাচ্ছে। যাই হোক, ওই 12,000-এর ধাক্কা থেকে কিছুটা হলো আমি সামলালাম, দেরি 400 টাকা করে 7 দিনে যা হয় তাই। এবং ওষুধ এক দিনে আমার মানে এক দিনে বলাটা ভুল, এক সপ্তাহে আমার 2,000, 2,500, 3,000 ওষুধ প্লাস ইঞ্জেকশান চলছে। তারপর আবার ওই ডাক্তার বলল যে ওনার সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 1 মাসের উনি ওষুধ দিয়েছেন পর, তাকে আবার আলাদা করে ভিজিট দেওয়া। এবং উনি বললেন যে চেস্টের আপনি একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন, কারণ ওর চেস্টে একটা ইনফেকশান দেখা গেছে। আবার সেই ডাক্তার বিএন চক্রবর্তী, ডাক্তার বিএন চক্রবর্তী আনন্দপালি রোডে বসে, উনি এই চেস্টেরই ডাক্তার। তা খুব ভালো ডাক্তার, ওনার 800 টাকা ভিজিট, বয়স্ক ডাক্তার, কিন্তু খুব ভালো জানো। উনি বললেন আপনার হিমোগ্লোবিনটা এত কমে গেছে বলে আপনার চেস্টে আরও ইনফেকশানটা মানে বেশিভাবে দেখা দিয়েছে। উনি অনেকগুলো হিমোগ্লোবিন বলে অন্তত 3 মাস আপনাকে হিমোগ্লোবিন ক্যাপসুল খেতে হবেন, আর অবশ্যই চেস্টের জন্য ইঞ্জেকশনও দিলেন উনি, এবং কিছু ওষুধও দিলেন। দিয়ে উনিও বললেন 1 মাস পর কিছু টেস্ট আপনাকে দিলাম, এই টেস্টগুলো করে আপনি আবার আমার সঙ্গে দেখা করবেন। তো সেই মতন কাজ করেছে। ভাবো ওই 1.5 মাসে ওই 1 লাখ টাকা তো ওই নার্সিংহোমে, আরও এদিকে ধরো তোমার 20, 25, 30 হাজার টাকা। তো আমার কি হলো, ওই তেজপাতায় লিখে ওই কাজ করে আমি 1 মাসের মধ্যে আমার এই বিপত্তি ঘটল। তাই জন্য হয়তো ওই কাজ করে অনেকের ভালো হয়েছে, কিন্তু আমি তো আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের ওপর আস্থা হারিয়েছিলাম। ওনার মন্ত্র জপ করছি বটে, কিন্তু মনে মনে এটা করি, এটা করলে বোধহয় আমার আরও ভালো হবে, ওই মন্দিরে যাই, ওটা করলে হয়তো ভালো হবে। ওই জন্য তোমাদের কাছে এটা আমার বলার বিষয়, বা তোমাদেরও এটা শেখার বিষয়। তোমরা যে ঈশ্বরকে বিশ্বাস করছো তার উপরই ভরসা রেখো। তোমাদের যদি গুরু থাকে বা গুরু মন্ত্র থাকে, সে তার উপরই বিশ্বাস করো। অন্য কারুর প্রলোভনে বা অন্য কারুর কথায় এদিক ওদিক যেও না, এবং কোনো টোটকা অযথা করো না, ঈশ্বর না করুন আমার মতন বিপত্তি যেন তোমাদের মাথার ওপর না নেমে আসে। এবং এটা সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু আমি সেই ঘটনাতে, মানে এই অসুস্থতার ঘটনাতে, আমার স্বামীর অসুস্থতার ঘটনাতে আমি আমাকেই দোষ দিই, এবং আমি ওই যারা টোটকা দেয় ওই ব্যাপারগুলো আমি আর দেখি না, আমি একদম অ্যাভয়েড করে চলি। দেখো ঘরোয়া টোটকা বা অনেক কিছু আছে, কিন্তু এইরকম সাংঘাতিক জিনিস যে এটা করলে একটা ম্যাজিকের মতন ব্যাপার হবে, আমার মনে হয় তোমার কপালে তুমি যেটা লিখে এনেছো সেটা হবে। তোমার কর্মফল, ভালো কর্ম করলে তুমি ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। এবং অযথা কারোর মনে আঘাত দিও না, এবং ঈশ্বরের ওপর বা গুরুর ওপর তোমরা সবসময় ভরসা রেখো, উনি তোমাদের পথ খুলে দেবেন। এবং পরবর্তীকালে অনেক বিপদে আমি পড়েছি, আমি কিন্তু ওই গুরু মন্ত্রটাও ছাড়িনি এবং গুরুর ওপর ভরসাটাও ছাড়িনি, আমি সেই নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে চলেছি। তো কেমন লাগলো আমার এই সত্যি ঘটনাটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। অনেকের মনে হয়তো আমি দুঃখ দিলাম, প্লিজ তোমরা কিছু মনে করো না, এটা আমার সঙ্গে ঘটেছে বলে আমি বললাম।
তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি, আমার এই কথাগুলো মানছি, আমার এই আবোল তাবোল ঠিক গুছিয়ে বলতে পারি না, কথাগুলো যদি তোমাদের মন একটু ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।